দূর এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। ঘুম ঘুম মেঘ জমে আছে কোথাও, আমি চলেছি খুঁজে, কে আছো যদি পারো একটু জাগাও। কোথায় আছো তানসেন ওরফে রামতনু পাণ্ডে, একটু মেঘমল্লার বাজাও। প্রতিদিন দীপ্ত দুপুর তপ্ত রাতে খুঁজে চলি তোমায়, স্বরলিপি প্রস্তুত তোমারই আয়োজনে। তুমি কোথায় বাজাও ঝালা প্রবল গর্জনে। আমি অপেক্ষায়, তৃষ্ণার্ত ঠোঁটে এঁকে দেবে চুম্বন বৃষ্টির ফোঁটায়। বৈশাখ থেকে বৈশাখী হতে জানি না আর কত লাগবে সময়। কোথায় মেঘ, আকাশ হলো না মেঘলা, এক চৈত্র দহন পেরিয়ে বৈশাখ আজও একলা। আমরা আলোচনায় ছিলাম বাংলা আধুনিক কবিতা, ইতিহাস ও বিবর্তন। আমি মোহাম্মদ লিয়াকত আলী, আমার সঙ্গে রয়েছেন কবি ঋত্বিক ঠাকুর। আমরা সেই আলোচনায় আবার চলে যাব। আচ্ছা, আমরা শেষে শুনছিলাম যে আপনি সুকান্ত ভট্টাচার্য এবং কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আপনি বলছিলেন। আপনি একটু জীবনানন্দ দাশ সম্পর্কে একটু বলুন। আমার জীবনানন্দকে নিয়ে বলার হতো না, আমি খুবই সত্যি বলছি, আমার যোগ্যতাই নেই, কিন্তু এইটা বলবো, জীবনানন্দ প্রথম মাইকেল মধুসূদনের পরে, ঠিক ঠিক বললে, মহাপয়ারে একের পর এক কবিতা লিখে গেছেন। মহাপয়ার মানে পয়ার তো 14 মাত্রায়, মাইকেল 14 মাত্রায় লিখেছেন। মানে আমি বলছি কিন্তু একের পর এক পরম্পরা, দু একজন কবি মাঝখানে মাইকেলের পরে অনেকেই পয়ারে লিখতে পারেন, কিন্তু টানা মহাপয়ার মানে যদি 14 মাত্রা যখনই 4 মাত্রা বেড়ে যায় 18 মাত্রা হয়, তখনই সেটা মহাপয়ার। টানা মহাপয়ারে লিখে যাওয়া, ঝরা পালক বাদ দিয়ে 7টি তারার টিভির থেকে যদি শুরু করি রূপসী বাংলা পর্যন্ত, অদ্ভুত ব্যাপার যে রূপসী বাংলা, জীবনানন্দ দাশের জীবদ্দশায় রূপসী বাংলা আমরা পেলামই না। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এই কবিতা আমরা কবে পেলাম? যখন জীবনানন্দ চলে গেলেন এই পৃথিবী থেকে। মানে জীবন দশায় মূল্যায়ন হয়নি না, তিনি একের পর এক কী করে এরকম মহাপয়ারে লিখে যাওয়া যায় আমি জানি না, আমি তো সেভাবে কবিতা লিখি না। এবং ওই রকম শব্দবোধ, এবং জীবনানন্দ সবচেয়ে বেশি ধিকৃত হয়েছিলেন, আমি জানি না আপনারা জানেন কি না, সুভাষ মুখোপাধ্যায় জীবনানন্দ যখন সার্টিফিকেট দেননি, জীবনানন্দকে সবসময় বলেছেন জীবনানন্দ হচ্ছেন একদম অশ্লীল কবি। অদ্ভুত ব্যাপার, সুভাষ মুখোপাধ্যায় বলছেন কথা। এবং শ্রেষ্ঠ কবিতায়, আধুনিক বাংলা কবিতা যে সুভাষ মুখোপাধ্যায় সংকলন, তাদের জীবনানন্দ স্থান পাননি। এবং জীবনানন্দ চাকরি গিয়েছিল তার ক্যাম্পে কবিতার জন্য, অধ্যাপনার চাকরি। এটাই তো আধুনিকতা, যে একজন কবিকে তার কাল বুঝতে পারছে না, তার সময় নিতে পারছে না, যে কি বলছে রে ভাই। আমরা দু একটা কবিতা তো অনেকেই জানি, সুরঞ্জনা ওইখানে যেও না গো ওইখানে, কি কথা পাহাড় সাথে তার সাথে, যেন মনে হচ্ছে কোনো গান, একটা অদ্ভুত। মানে সেই জলের শব্দে কবিতা, জল যে পড়ছে, একটা অদ্ভুত নদীর একটা সুর স্রোত ভেসে যাচ্ছে। জীবনানন্দ কোথায় একটা মিস্টিক ওয়ার্ল্ডে নিয়ে চলে যাচ্ছেন, সেই মিস্টিসিজম কিন্তু অবশ্যই আধুনিকতা। এবং এর মানে এই নয় জীবনানন্দ সমাজের কথা বলেননি, তার কবিতায় সমাজ চেতনায় অবশ্যই আছে। অনেক কবিতা, 1946-47 দাঙ্গার ওপর কবিতা জীবনানন্দের, ভাইকে মেরেছি আমি তারই রক্ত আমার হাতে, বলছেন কথা। ফলে জীবনানন্দকে অন্যভাবে, আমরা তো বনলতা সেন পড়ি, এই লাইনটা কেউ আজও পর্যন্ত কোনো অধ্যাপককে আমি ব্যাখ্যা করে দিতে পারিনি, যদি বলতে পারে যে কী এর মানেটা কী। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। আমরা দেখেছি নাকি চিল রৌদ্রের গন্ধ মুছে ফেলছে? পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তা বাস্তব হচ্ছে পাণ্ডুলিপি মানে সৃষ্টি, সাহিত্য। আমি এই যদি ধরি, অন্ধকারীয় সৃষ্টির উৎস, অন্ধকার। সব রং যখন নেই, কি পড়ে আছে? একটি রং, দ্যাট ইজ ব্ল্যাক। আচ্ছা, কবি সুভাষ মুখোপাধ্যায়, ওরে বাপরে বাপ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর কবি বীরেশ চট্টোপাধ্যায়, তিনজনই অত্যন্ত আধুনিক। সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে যেটা বলেছে, আমার দুর্ভাগ্য জেনে জীবনানন্দকে এভাবে কেন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে সুভাষ মুখোপাধ্যায় খুব অন্য মাপের কবি, তিনি অতিমাত্রায় আধুনিক ছিলেন।
তার একটা কবিতার কথা এক্ষুনি আমার মনে আসছে, কবিতাটার নাম সালেমনের মা। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ। পাগল বাবর আলী, একটা পাগলের চোখ কেমন হয়? চোখের মতো আকাশ। তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বাবর আলীর মেয়ে সালেমন খুঁজছে তার মাকে। বাহ, সুভাষ মুখোপাধ্যায়। এক আকালের মেয়ে তোমার, আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ফুল ফুটুক না ফুটুক, আমরা অনেকেই জানি, আজ বসন্ত। তো তার পরের যে স্তবকটা, সেই স্তবকটাকে নিয়ে ভাবুন। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে বাহ। যেন না ফেরে। কালো ঠুলি পরানো হলো, খুলে ফেলা হলো, মৃত্যুর কোলে শুইয়ে দিয়ে তুলে নেওয়া হলো, সেই দিনগুলো যেন ফিরে না আসে। আমরা সেই বসন্ত চাই। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব 7-5 ভাবছিল। ভাবাই যায় না, কি দেখা। সুভাষ মুখোপাধ্যায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রকৃতিটা কিন্তু শান্ত প্রকৃতি। ছবি আঁকেন, সমাজের কথা বলেন। রাজা তোর কাপড় কথা তিনি বলেছেন, উলঙ্গ রাজা। এটা একটা গল্প অবশ্য, নেকেড কিং, সেই রুশিয়ান এটা থেকে, ফেবুল থেকে নিয়েই করা, কিন্তু কবিতায় ট্রান্সফার করে দেয়া, এটাও তো আধুনিকতা। কেমন মানে অনেক কবিতা আছে। আমরা কলকাতা যিশু জানি, কলঘরে চিলের কান্না, অনেক, যে যুদ্ধের প্রস্তুতি, সারা জীবনে আমি যুদ্ধ করতে হবে, আমি সৈনিক। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আরও আধুনিক কেন, তিনি কিন্তু কবিতাকে সর্বজনীন করতে চেয়েছিলেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বই যদি তুমি পড়ো, আমার মনে হয় অবশ্য পাঠ্য হওয়া উচিত প্রত্যেকে যারা কবিতা চর্চা করি, কবিতা শ্রমিক আমরা, সেটি কবিতার ক্লাস। 162 পাতার। হ্যাঁ, তিনি সেখানে বলছেন যে আমার বাড়িতে যে মেয়েটি রান্না করে, যে পরিচারিকা, আমি তাকেও কবিতা লেখাবো। তো এই যে কবিতা আমার নয়, কবিতা সকলের, কবিতার মতন সুন্দর হয়ে উঠুক সকলে, এই কামনা তো আধুনিকতা। এই ভাবনা পর্যন্ত আমরা পৌঁছেছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পরেও। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তিনি আক্ষেপ করছেন যে আমার মা আমার সঙ্গে কথা বলেন না। কেন? যতই বলি আমার কি দোষ, রাস্তা জুড়ে নররাক্ষস, যেদিকে যাই তার প্রকাণ্ড হাঁ। তা মা বলছে না, কিছুতেই না। হাসতে জানে না, লড়তে জানে না, বাঁচতে জানে না, ও কিছুতেই আমার ছেলে না। যাকে দেখেন তাকেই বলেন মা, আমার সঙ্গে কথা বলেন না। এই বড় আক্ষেপ। মা যেটা চাইছে সন্তান দিতে পারছে না। হাসতে জানে না, লড়তে জানে না, বাঁচতে ভুলে গেছি। কি ছেলে আমি? হ্যাঁ, আমার এখন বেবি ফুড মার্কা ছেলে দরকার নেই, আমার সেই লড়াকু ছেলে চাই। এই যে কোথায় চলে যাচ্ছে কবিতা, ভাবাই যায় না। এই প্রসঙ্গে ওই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটা ছোট্ট কবিতা মনে পড়ছে, লেনিন। ও বাবা, ওটা মারাত্মক। যে দেশে শিশু জন্ম নিলে জননীর মুখের হাসি মানিক হয়ে ঝরে, যে দেশে শিশু জন্ম নিলে পড়শিদের প্রতি ঘরে শাঁখ বাজে, এ অতিরা উলু দেয়, সে দেশের একটি মানুষ অনেক দিন কবরের নিচে শুয়ে আছেন, কিন্তু তিনি কখনো ঘুমোন না। পাহারা দেন যেন কোনো জননীর মুখের হাসি চোখের জল না হয়। আজকের এই আলোচনায় আমাদের যারা ওপারে রয়েছেন শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই সমৃদ্ধ হবেন, আমিও বসে বসে সমৃদ্ধ হচ্ছি। আচ্ছা, আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে, 70 দশকের নকশাল আন্দোলন ও মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে আপনি বাংলা কবিতাকে কীভাবে মূল্যায়ন করবেন? আমি যদি সত্যি কথা বলেন যে কবিতা কীভাবে অন্য খাতে বয়ে যেতে পারে, কবিতা কী করে আদায় করে নেয় সংগ্রামের মধ্যে থাকা মানুষগুলোর কাছ থেকে কবিতা, শব্দ, নতুন শব্দ, তার জন্য আপনাকে অবশ্যই 70 দশক, যাকে মুক্তির দশক বলা হয়েছে, আমি সেই রাজনৈতিক কথায় না ঢুকে বলবো কবিতার জন্য অন্তত 70 দশকের দিকে আপনাকে তাকাতেই হবে। অনেক প্রতিষ্ঠিত কবি আছে, আমি জানি, যারা কিন্তু প্রতিষ্ঠিত কবি মানে সংগ্রামী প্রতিষ্ঠা, লড়াই করেছেন, কলম ধরেছেন। আমার এক্ষুনি নাম মনে হয় সরোজ দত্তর। তিনি কবিতা লিখতেন, চূর্ণ কবিতা বলতেন। আমরা যেমন অনুকবিতা এখন একটা চল হয়েছে না, অনুকবিতা, তিনি লিখতেন চূর্ণ কবিতা। তার একটা কবিতাই শোনাচ্ছি। কবিতা স্লোগান হয়ে উঠছে বলে দুঃখ করেছ, যদিও স্লোগান কবিতা হয়ে উঠছে না দেখে দুঃখ করনি, আমার দুঃখ এইখানেই। বাহ, সরোজ দত্ত। ভেবে দেখুন কি সেই বৈপরীত্য। স্লোগানকে কবিতা করতে হবে, স্লোগান কবিতা হয়ে উঠছে না, এই নিয়ে তো দুঃখ করনি। এই ধরনের সব কবিতা লেখা হয়েছে, কত নাম বলবো।
আমার তো অনেকের নাম মনে আছে, একজন বিখ্যাত কবির নাম, তিনিও সংগ্রামী মানুষ, প্রচুর লড়াই করেছেন, কোমর ভেঙে দেওয়া হয়, এখন তিনি কবিতা লেখেন না। আমার ব্যক্তিগত পরিচয় আছে, দেবব্রত ভট্টাচার্য। তিনি বলছেন যে কচুরিপানার নীল নীল ফুল, নীল নীল ফুল হয়ে বেঁচে থাক, যে কটা দিন পারিস তো বোন, কচুরিপানার নীল নীল ফুল হয়ে বেঁচে থাক, না হলেই তো পাক, সারা জীবন কি করে তুই বইবি ছেলের ব্যথার বোঝা। আবার কখনো বলছেন যে ঘুমো তুই ঘুমো, ঘুমো বাপ, যেমন ঘুমিয়ে আছে এদেশের মানুষ। এমন অনেক কবিতা আছে। যেমন ধর্মতলার সরকারি পেচ্ছাপখানার গন্ধের মতো ঝাঁঝালো মেয়ে মানুষের চিৎকার, ছেলের মুখে মাই গুঁজে দেবার আগেই বিক্রি হয়ে যায় মায়ের নিতম্ব স্তন জনি হাড়মাস। এসব কথা লেখা হচ্ছে কখন, 70 সালে লিখছেন। তা আমি একে আধুনিক বলবো না? অবশ্যই। আমি এই শব্দ উচ্চারণ করতে পারবো না, আমার কলম কাঁপবে এখন এসে বলতে গেলে। এগুলো হচ্ছে অ্যান্টি পোয়েট্রি, প্রতিরোধের কবিতা। প্রতিরোধের কবিতা বলতে আমার মনে হয় যে আমরা জানি এখন অনেক প্রতিরোধের কবিতা লেখা হচ্ছে গোটা পৃথিবী জুড়েই, এবং তার অনুবাদও হচ্ছে। আমরা অ্যান্টি পোয়েম শুনবো, তার আগে যেহেতু আমরা বাংলা আধুনিক কবিতা নিয়ে আলোচনা করছি, আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, আলোচনায় তারা আসবে না এটা তো হতে পারে না। তাই বাংলাদেশের বিশিষ্ট কবিরা যেমন কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, কবি নির্মলেন্দু গুণ, কবি জসিমউদ্দিন, কবি মহাদেব সাহা, এদের সঙ্গে বাংলা কবিতা বা আধুনিক কবিতার এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলা ভাষা কবিতার ক্ষেত্রে বাংলাদেশে, এখন যেটা বাংলাদেশ, একসময় তো বাংলাদেশ ছিল না, পূর্ববঙ্গ ছিল। পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি বিচার করেন, পূর্ববঙ্গ কিন্তু পিছিয়ে থেকেছে। কারণ আছে, ইতিহাস একটা বিষয়। কারণ পূর্ববঙ্গ বাংলা ভাষাটা যে তাদের আদপেও মাতৃভাষা এবং সেটাই স্বীকৃত রাষ্ট্রভাষা, সেটা কিন্তু তারা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে পেয়েছে। আমরা জানি 1952 সালের কথা, 21 ফেব্রুয়ারি। হ্যাঁ, এবং তারপরে আমরা দেখেছি 71 সালে মুক্তিযুদ্ধ। এই যে লড়াই বা আন্দোলনের ফেজে একটা ভাষা আন্দোলন বিশেষ করে আপনাকে স্থির থাকতে দেয় না। সেক্ষেত্রে আমি উৎকৃষ্ট কবিতা আশা করতে পারি না। তবু মজার ব্যাপার হলো, এরই মধ্যে কিন্তু এক ঝাঁক প্রতিবাদী কবি বা প্রতিরোধের কবি বাংলাদেশে উঠে এসেছে। শামসুর রহমানকে যেমন বলছেন, জসিমউদ্দিন কিন্তু অনেক সিনিয়র, তিনি এই প্রতিবাদ প্রতিরোধের মধ্যে থাকেননি, তার কবিতাই অন্যরকম। আমি তাকে সম্মান জানিয়ে বলছি, তিনি সেই অর্থে আধুনিক কবিতার প্রবক্তা নন জসিমউদ্দিন। কিন্তু বাকি যারা আছেন, আপনি নাম বলেছেন শামসুর রহমানের, এমন এমন কবিতা তিনি লিখেছেন যে যেটা দুটো বাংলাতেই বাংলা ভাষা উচ্চারিত হলে, সেখানে আপনি পড়েছেন, এখানে বলছেন একটা জায়গা, আমি এখনও বুঝতে পারি না, যে দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়া নিয়া ছড়া মা আমার, কোন সে সুদূরে সত্তা তার আশা বড়ি। আবার বলছেন, নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া। এই ছবিটা আমি দেখতে পাচ্ছি। কিসের বিষাদটা ভাবার চেষ্টা করুন, কেন রমজানি সাঁঝে ভাবছেন, এর মধ্যে ইতিহাস আছে। পাশাপাশি সেই বিষাদের উল্টো দিকে কি, আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। বাহ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমাদের আলোচনা বাংলা আধুনিক কবিতা, ইতিহাস ও বিবর্তন। আপনারা দ্বিতীয় পর্ব শুনছেন। আমি মোহাম্মদ লিয়াকত আলী, আমার সঙ্গে রয়েছেন কবি ঋত্বিক ঠাকুর। আপনি ওই নির্মলেন্দু গুণ, মহাদেব সাহার কথা হচ্ছিল, এটা যদি ওদের একটা কোনো কবিতা আমি নির্মলেন্দু গুণটা বলতে পারি লিয়াকত, হ্যাঁ, আমার এই মুহূর্তে মাথার মধ্যে আসছে। মহাদেব সাহারও অনেক ভালো কবিতা আছে। নির্মলেন্দু গুণের বিখ্যাত কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই। কিন্তু ব্যাপার হলো, এমন একটা কাব্যগ্রন্থের নাম এরকম অনেকে ঘাবড়ে যেতে পারে, মুঠোফোনের কাব্য একটা কবিতার নাম। মুঠোফোন আমরা জানি, সেলফোন। পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনে এই প্রান্ত। কি অদ্ভুত ব্যাপার। ফোনে কথা হচ্ছিল, অবশ্যই প্রেমিকা, প্রেয়সী, প্রাণনা, যাই বলি না কেন, কথা বলতে সে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে কবি জেগে আছে এপারে, কানে লাগিয়ে ফোনটা পাহারা দিচ্ছে। এ কথা যদি সে জানতো,
আমিও দিই না জানতে। কবির প্রেম তো এরকমই হয়, পান্তা ফুরায় নুন আনতে। বাহ, হে চির অধরা আমার, তুমি তো সে কথা জানতে। বাহ। কত বাস্তবতা ভাবো, নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু প্রেম ফুরোয় না, চির অধরা থেকে যায় সেই প্রেমিকা বা দইতা, সে কথা তুমিও জানতে। এই যে রোম্যান্টিসিজম, বাংলাদেশের কবি, মুক্তিযুদ্ধের কবি, তার রোম্যান্টিক জায়গাটা তিনি ধরে রেখেছেন এবং আধুনিকভাবে প্রয়োগ করছেন। প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের নাম আমরা আগে উচ্চারণ করেছি, কিন্তু রবীন্দ্রনাথ তো বারবার ঘুরে ফিরেই আসবেন। তো একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, আধুনিক কবিতার বিচারে রবীন্দ্রনাথ কতটা আধুনিক, এ বিষয়ে আপনার মতামত? আমি লেখক ভাই হয়তো এটা অন্যভাবে বলেছি এক জায়গায় এই আলোচনাতেই, যে রবীন্দ্রনাথ কিন্তু বারংবার চেষ্টা করেছেন সময়ের কাছাকাছি থাকার। সময় মানে যে আধুনিক সময়ে তিনি ছিলেন, যে সময় তিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন। রবীন্দ্রনাথ সর্বতভাবে ব্যর্থ সেই পটভূমি থেকে দাঁড়িয়ে আধুনিক ভাবনা চিন্তায় সম্পূর্ণ উল্টো খাতে তার কাব্য রচনাকে বইয়ে দেওয়ার। আমরা দেখলাম 1913 সালে তিনি যে নোবেল পুরস্কার পেলেন, সেটা পুরোটাই গীতাঞ্জলি, সং অফারিংস, ঈশ্বরকে নিবেদন। এবং সেই মুহূর্তে তিনি যেটা পেয়েছেন, গোটা পৃথিবী, ইউরোপ যে অস্থিরতার মধ্যে দিয়ে চলছিল, ইউরোপ আমেরিকা যাই বলি না কেন, এশিয়া, সেই মুহূর্তে মানুষের মধ্যে একটা অদ্ভুত শূন্যবোধ তৈরি হয়েছিল। এবং এই অদৃষ্টবাদ বা ঈশ্বরকে সমর্পণের মধ্যে হয়তো কবিতায় অন্তত চেষ্টা করেছেন কবি। আমি সে নিয়ে আলোচনায় আসছি না। কিন্তু রবীন্দ্রনাথ 80 বছর বয়স পর্যন্ত যে বেঁচে ছিলেন এবং তিনি প্রচুর কবিতা লিখেছেন, তার মধ্যে আক্ষেপ ছিল যে ঠিকভাবে সেই কবিতা তিনি লিখতে পারেননি যে কবিতা সর্বজনগ্রাহ্য হতে পারে। এটা তিনি নিজেই বলেছেন। তাহলে কি রবীন্দ্রনাথ কবিতা লেখেননি? শুধু যে কল্লোল যুগের চ্যালেঞ্জকে গ্রহণ করে লিখেছেন তা নয়। রবীন্দ্রনাথের একটি লেখা আমি বলবো, একটি গ্রন্থ যদি আমরা পড়ে না থাকি, পড়ে নেব অবশ্যই, লিপিকা। লিপিকায় রবীন্দ্রনাথ যে পরীক্ষা করেছেন, লিপিকার ওগুলো গল্প না কবিতা আমরা বুঝতেই পারি না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় লিপিকায় রবীন্দ্রনাথ সার্থকভাবে একজন আধুনিক কবি। কিন্তু রবীন্দ্রনাথ বারবার শিফট করেছেন, তিনি পুরনো ধারণায় বারবার ফিরে গেছেন। রক্ষণশীলতা সেক্ষেত্রে খুব বড় আকারে কাজ করেছে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই। রবীন্দ্রনাথ তার লেখায় বারবার পরীক্ষা চালিয়েছেন, গল্পে তো বটেই এবং কবিতাতেও। লিপিকাকে অবশ্য পাঠ্য একটি গ্রন্থ আমার মনে হয়। এবং রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থ যদি দেখি যখন শেষের দিকে, সেখানেও অসম্ভব সব ভালো ভালো কবিতা পাচ্ছি, যা সম্পূর্ণভাবেই প্রাচীন প্রভাবমুক্ত এবং অতি আধুনিক হয়ে ওঠার স্বাক্ষর। হঠাৎ দেখা রবীন্দ্রনাথের, এটাকে আপনি কি বলবেন? নিশ্চয়ই এটা তো একটা ওই যারা বল আধুনিকতার লক্ষণযুক্ত একটা রোম্যান্টিক কবিতা, গদ্য কবিতা এবং গদ্য কবিতা। যেমন রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবেনি সম্ভব হবে কোনো দিন, সেটা রবীন্দ্রনাথ লিখছেন। সব ছন্দের প্রভাব থেকে বেরিয়েছে। ছন্দহীনতাই কিন্তু আধুনিকতার একটা দিক। কারণ যেখানে যে পৃথিবীতে আপনি আছেন, সেই পৃথিবীতে এত সমস্যা জর্জরিত পৃথিবীতে মানুষ এই কবিতায় চায়, সেই কবিতা উচ্চারণ করা হয়, যে পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। নবারুণ ভট্টাচার্য বললাম, ভাত দে হারামজাদি, নাইলে মানচিত্র পুড়িয়ে খাবো। বাহ। তো এইসব কবিতা কিন্তু মানুষ গ্রহণ করেছে। তো রবীন্দ্রনাথ হয়তো এমন কবিতা লেখেননি, কিন্তু রবীন্দ্রনাথ অত্যন্ত আধুনিক কবিতা লিখে গেছেন। এবার আমরা একটু এগিয়ে যাই। কবি শঙ্খ ঘোষ, কবি শক্তি চট্টোপাধ্যায়, কবি সুনীল গাঙ্গুলি, বিশেষ করে শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গাঙ্গুলির সঙ্গে আপনি অনেক দিন সংসার করেছেন। আপনার চোখে এদের কবিতা এবং আধুনিক বাংলা কবিতা পরিপ্রেক্ষিতে আপনার যদি মতামত প্রকাশ করেন। আমি প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলি। সুনীল গঙ্গোপাধ্যায় শুরুই করেছিলেন কবিতা দিয়ে, আমরা জানি। তারপর উনি শিফট করে যান, সম্পূর্ণটাই গদ্যে ঢুকে যান, এবং কবিতার ক্ষেত্রেও তিনি গদ্য ভাষা নির্বাচন করেন। এবং এমন অনেক কবিতা আছে। এই আজকে একটা কবিতা শুনছিলাম সুনীল গাঙ্গুলি নিজের গলায়, সেই কবিতাটা বেঁচে থাক, সকলকেই বেঁচে থাকতে বলছেন। অজিতেশ হার কাটার গলির যে বেশ্যা তাকেও বেঁচে থাকতে বলছেন, আবার যে টানা রিক্সা চালায় তাকেও বোঝে বেঁচে থাকতে। সকলেই বেঁচে থাকুক, বেঁচে থাকার অধিকার প্রত্যেকের আছে। এই যে ব্যাপারটা, এবং সহজ গদ্যে বলে যাচ্ছেন। এমন সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় আবার তার রোমান্টিক জায়গা থেকে রোমান্টিক আউটপোর, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বলে রোমান্টিকের নীরার কবিতা, এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি? এই যে পাপ করতে না পারার অঙ্গীকার, নীরার মুখ ছুঁয়েছে।
এই প্রেমকেন্দ্রিক কাব্য মানে কবিতা, তো নীরাকে ছেড়ে কি আর অন্য কিছু লিখতে পেরেছেন উনি? সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা ছাড়া আর কোনো প্রেমিকা নেই, মানুষই নেই, আমি তো পড়িনি। জীবনানন্দ দাসে যেমন বনলতা সেন রয়েছে, তারপরে আমরা পেয়েছি অনেকে, সুরঞ্জনা সুরঞ্জনা রয়েছে। হ্যাঁ, তো সুনীল গাঙ্গুলি একজন প্রেমিকাতেই আটকে ছিলেন, কিন্তু সুনীল গাঙ্গুলি যেটা করেছেন সেটা কিন্তু সব কিছু ভেঙে দিতে পেরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে শেষ যেদিন আমার কথা হয় তার মৃত্যুর আগে, তাকে প্রশ্ন করেছি এখন সবচেয়ে ভালো কবিতা কোথায় লেখা হচ্ছে, কোন দেশে, বলেছিলেন স্পেনে। এটা কোন সময় এটা বলছে? 2012 সাল, সুনীলদা যে বছর মারা যায়, 20 অক্টোবর। আমি সেই বছরই সুনীল গঙ্গোপাধ্যায় জন্মদিন সেপ্টেম্বরের 7 তারিখ তাঁর এই বালিগঞ্জের বাড়িতে আমি যাই, এবং পারিজাত বাড়িটার নাম 10 তলায়। সেদিন আমি সন্ধেবেলায় যাই, উনি একা ছিলেন। অনেক কথার মধ্যে দিয়ে তিনি আমায় বলেছিলেন স্পেনের কবিতা। আশ্চর্য জিনিস যে স্পেনে কিন্তু এখন অ্যান্টি পোয়েম লেখা হচ্ছে, প্রচুর অরোরগল লেখা হচ্ছে, এবং সেই অ্যান্টি পোয়েম কোনো রকমভাবেই কোনো ছন্দেরই ধার ধারে না। ওরাই তো প্রথম ছন্দ নিয়ে এসেছিল, হ্যাঁ, ওরাই ছন্দ ভেঙেছে। হ্যাঁ, সে তো শক্তি চট্টোপাধ্যায়ের কথা যে গড়ার চেয়ে ভাঙা সহজ অতি, এমন কথা জেনেছি সম্প্রতি। শক্তি চট্টোপাধ্যায়, যিনি স্বয়ংকর ছন্দের জাদুকর ছিলেন। শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত সনেট, এবং সনেটের শক্তি বলে আমি একটা লেখাও লিখেছিলাম, ওখানেই শক্তি। আমি ভাবতেই পারি না যার 51টা কবিতার বই আছে, এত কবিতা লিখেছেন, কিন্তু এত ছন্দের পড়াশোনা করলেন কি করে। এবং প্রায় সমস্ত কবিদের সনেট কিন্তু শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন। আমি কার নাম বলবো, সত্যি হেমেনের থেকে শুরু করে গেটে তোমার কী বলে উইলিয়াম শেক্সপিয়ারের সনেটও শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন। ওনার তো সনের উপর একটা আলাদা বইও আছে। তো সেই শক্তি চট্টোপাধ্যায়কে আমরা অন্যভাবে যখন মাপি, কবি হিসেবে মাপি না, তার ব্যক্তি জীবন নিয়ে চর্চা করি। কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের মতন এরকম শব্দচয়ন করে একজন কবিতা লিখে দেখাতো। শিশিরের চপেটা খাতে কখনো জাগিনি আগে, শিশিরের চপেটা খাত, শিশির ব্যবহার করছেন আবার চপেটা ঘাত, থাপ্পড়, এটা সত্যিই পারতেন। যাবার কথা ওপর দিকে, তা না গিয়ে দাঁড়িয়ে আছে ঘুপচি কোণে, জল থই থই জল থই থই, অদ্ভুত। শঙ্খ সম্পর্কে, শঙ্খ ঘোষ যেখানে বসে আছি সেই জায়গায়, যে স্টুডিওতে রেডিও যেউ, শঙ্খ ঘোষ সেখানে ছিলেন দীর্ঘদিনের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক, প্রায় 32 বছর ছিলেন। এবং শঙ্খ ঘোষই একমাত্র কবি এই সময়ের বলয়ে যিনি প্রতি মুহূর্তে কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন, আর প্রতি মুহূর্তেই তিনি রবীন্দ্রপ্রেমিক। রবীন্দ্রনাথকে অস্বীকার করতে করেননি, কিন্তু তার তিনি কি রবীন্দ্রনাথের মতন কবিতা লিখেছেন? না, রবীন্দ্র প্রভাব মুক্ত আর কবিতা অসম্ভব, অসম্ভব। কোন দিক থেকে বলবো, যে কোনো কবিতাই, যমুনাবতী, সরস্বতী, কাল যমুনার বিয়ে, এইটা নিয়ে শঙ্খ ঘোষের প্রশ্ন করেছিলাম বাড়িতে গিয়ে, এর ছন্দ নিয়ে। উনি বলেছেন বারবার কবিতাটা আবৃত্তি করো, কানে নাও। করেছি। তখন আমাদের একটা সংগঠন ছিল আবৃত্তির, যমুনাবতী, সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, বিষের টোল নিয়ে। ওই যে যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজীতলা দিয়ে, হ্যাঁ, কাজীতলা দিয়ে। তার আগে একটা যে বর্গিনা টর্গিনা, জমকেকে সামলায়। এই যে পরীক্ষা, স্বরবৃত্তকেই অন্যভাবে লিখছেন, বর্গিনা টর্গিনা, এই যে এটা অনুপ্রাসটা, জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। এরকম অনেক কবিতা। কেমন আমার মনে পড়ছে যে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, কার ভাবে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা সাহেব, আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায় সাহেব, আর একটা কলকাতায়। যেও শঙ্খ ঘোষ। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি একটু জাস্ট বিদেশি কবি বা দেশ হিসাবে, আপনি তো স্পেনের নাম বলেছেন, স্পেন, ফ্রান্স, আমেরিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আধুনিক কবিতার বিচারে? অনেক এগিয়ে গেছে, বিশেষ করে আমেরিকা তো বটে। আমরা আমেরিকার কবিতার ভাবে পড়তে পারি না। আমেরিকা মানে যখন ওই হুইটম্যান তখনও আধুনিক ছিল, আমেরিকা এখনও আধুনিক। স্পেন তো বটেই, স্পেনের প্রচুর কবি আছেন, পল এলুয়ার থেকে শুরু করে অনেকেই লিখেছেন। এখন যে কবিতা আমরা পাচ্ছি সে তো মানে রীতিমতন পিলে চমকে দেওয়ার মতন। আমি একজন কবির কথা বলবো, যিনি তার সমাজে কবি হিসেবে তিনি ধিকৃত, কিন্তু
কাব্য জগতে তিনি প্রতিষ্ঠিত এবং তিনি সম্মান পেয়েছেন। তাকে পাবলো নেরুদা স্বীকৃতি দিয়েছেন। তার নাম হলো নিকোনা পাররা। তার একটা কবিতা শুনুন, যেটা আমরা প্রতি কবিতা বলি, অ্যান্টি পোয়েট্রি। অ্যান্টি পোয়েট্রি। কোনো প্রার্থনা চলবে না, হাঁচিও নয়, থুতু ফেলা নয়, বাহবা দেয়া নয়, হাঁটু গেড়ে বসা নয়, পুজো নয়, চিৎকার নয়, ডুকরানো নয়, কেচে কেচে কফ তোলা নয়, এ তল্লাটে ঘুমোবার অনুমতি নেই, কোনো টিকা দেয়া নয়, কথাবার্তা নয়, দল থেকে তাড়িয়ে দেয়া নয়, চোচো দৌড় নয়, পাকড়ে ফেলা নয়, ছোটা একেবারেই মানা, ধূমপান নিষেধ, সঙ্গম বারণ, সঙ্গম বারণ। মানে একটা দারুণ স্থবিরতা অবস্থা ব্যাখ্যা করতে চেয়েছেন, তাই তো? ইয়েস। সেখান থেকেই প্রতিবাদের বিচ্ছুরণ। আমাদের শেষ পর্বে চলে এসেছি। আমরা শেষ করার আগে আপনার একটা কবিতা যদি আপনি পাঠ করে শোনান। এইসব যাদের আলোচনা করলাম সেই কবিদের পরে আমি কবিতা বলবো, পাঠক কি মেনে নেবে? আমি কিন্তু নিশ্চয়। বারংবার বলেছি আমি কবিতার ছাত্র মাত্র এবং শ্রমিক। তো যাই হোক, আমার কবিতা জানি না কতটা কী হয়, আমি বলছি আমার কবিতাটার নাম ও সকাল বলো। কে বলেছে সূর্য উঠলেই সকাল? আমাদের তো কোনো সূর্য টূর্য নেই, নেই শৌখিন বারান্দা জুড়ে আলোবাহারি বনসাই। আছে এক ন্যালা খ্যাপা চাঁদ, দু একটা আত্মজন তারা, আর ভবচোরা ফুটপাতে ইটের উনুনে ফুটে ওঠা নরম সরম ভাত। এই নিয়ে আছি বেশ, অন্ধকার আমাদের অভিন্ন কুটুম। আছি আছি ঠিক বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি, কোমরে কোমর বেঁধে বমি করছি, বমি করছি কাক জ্যোৎস্না, আমাদের উচ্ছিষ্ট ভোড়ালি। সূর্য গল্পে আমরাই তো আজও জেগে আছি। ও সকাল বলো, বলো ঠিক কি না? বাহ! আচ্ছা, এই বাঘ নিয়ে একটা কি কবিতা আপনি লিখেছেন, একটু দু লাইন যদি শোনান। হ্যাঁ, ওই কবিতাটা অনেকদিন আগের লেখা। আজন্ম জেনেছি বনে বাঘ থাকে, তাই বাঘ দেখতে বনে যাওয়া। কিন্তু আশ্চর্য ব্যাপার, বন থেকে ফিরে আসি বারংবার আস্ত মানুষ দেখে। বাঘেরা এখনো লোকালয়ে। বাহ! আপনারা শুনলেন দুটি পর্বে আমাদের এই বিশেষ আলোচনা, বাংলা আধুনিক কবিতা, ইতিহাস ও বিবর্তন। আমি মোহাম্মদ লিয়াকত আলী, আর আমার সঙ্গে ছিলেন কবি ঋত্বিক ঠাকুর। আমাদের এই আলোচনা পর্ব অনুষ্ঠান কেমন লাগলো আপনারা ফোন করে জানাবেন। আমাদের নাম্বার হচ্ছে 0332457262 আপনারা ইমেল করেও জানাতে পারবেন। ইমেল নাম্বারটা হচ্ছে radiojeu@gmail.com। নমস্কার, ধন্যবাদ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University.